ন্যাশনাল ইউনিভার্সিটির অনলাইন শিক্ষা কার্যক্রমে বোটানির প্ল্যান্ট ফিজিওলজি অ্যান্ড প্ল্যান্ট নিউট্রিশনের 14তম ভিডিও লেকচারে আজকের টপিক হচ্ছে পাথওয়ে অফ ট্রান্সলোকেশন অফ আয়নস। আমি রাসেল কবির, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ থেকে আজকের ক্লাসটি পরিচালনা করব এবং কোর্স কোড হচ্ছে 233003। তোমরা জানো এই কোর্সের একটি গুরুত্বপূর্ণ সিলেবাস টপিক হচ্ছে পাথওয়ে অফ ট্রান্সলোকেশন অফ আয়নস। তোমরা জেনে থাকো যে উদ্ভিদের মূল থেকে একেবারে অন্যান্য শাখা প্রশাখা এবং পাতায় পানি এবং আয়ন যে পরিশোষিত বা পরিবাহিত হয় সেটা দুটো পদ্ধতিতে হয়। একটি হচ্ছে অ্যাপোপ্লাস্ট পাথওয়ে, আরেকটি হচ্ছে সিমপ্লাস্টিক পাথওয়ে। এটার জানার আগে তোমরা দেখো, একটা চিত্র দেখা যাচ্ছে, সেই চিত্রে দুটো কোষ তোমরা দেখতে পাচ্ছ। উদ্ভিদ কোষ, যেখানে আমি নাম্বারিং করে দেয়া আছে যে 1 নম্বরে হচ্ছে সেল ওয়াল, এবং তোমরা জানো যে সেল ওয়াল হচ্ছে জড় বা অজীব অংশ, অভেদ্য অংশ। এতে লিগনিন, সুবেরিন, নানা অভেদ্য অংশ থাকে, অজৈব পদার্থ দিয়ে তৈরি, ফলে এটা দিয়ে পানি অতিবাহিত হতে পারে না। 2 নম্বরে আমরা যে হলুদ অংশটি, লেয়ারটি দেখতে পাচ্ছ একটি সেলের, সেটা হচ্ছে সাইটোপ্লাজম, এটা একটা সজীব অংশ। এবং 3 নম্বরে যে সাদা অংশটি দেখতে পাচ্ছ সেলের, এটা হচ্ছে ভ্যাকিউল। তোমরা জানো উদ্ভিদ কোষে সাধারণত কোষ গহ্বর বড় থাকে। এবং চতুর্থ যে পথটি দেখছো, আমি দুটি কোষের মাঝখানে, যেখানে সেল ওয়াল নেই, দুটি কোষের মাঝখানে একটি চ্যানেল আছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই চ্যানেলটি হচ্ছে প্লাজমোডেসমা, এটা আমাদের লাগবে। তাহলে এই যে মূল থেকে কিভাবে পানি এবং আয়ন কোন পথে যায়, এটার জন্য আমাদের দুটি গতিপথ আছে। একটি হচ্ছে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে, যেটা হচ্ছে সেল ওয়াল হয়ে যায়, যেটা সাইটোপ্লাজমের ভিতর দিয়ে যায় না, এবং আরেকটি হচ্ছে সিমপ্লাস্টিক পাথওয়ে, যেটা সাইটোপ্লাজমের ভিতর দিয়ে যায়। তাহলে এ দুটো নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং আরো আলোচনা করব যে কিভাবে একেবারে মূল থেকে উদ্ভিদের শীর্ষে পানি আপওয়ার্ডলি মুভমেন্ট করে। আসো আগে আমরা একটু দেখে নেই যে সিমপ্লাস্ট এবং অ্যাপোপ্লাস্ট পাথওয়েতে কিভাবে মূল থেকে জাইলেমে পানিটা প্রবেশ করে। তো সিমপ্লাস্ট এবং অ্যাপোপ্লাস্ট যেটাই হোক, তাতে তোমার মূলে আগে তোমার গঠনটা জানতে হবে। তোমরা দেখো মূলের, আমি একটি চিত্র এখানে দেখা যাচ্ছে, যে লাল লেয়ার এক স্তর বিশিষ্ট কোষের লেয়ার, সেটা হচ্ছে এপিডার্মিস। তারপরে হচ্ছে তোমার মূলের যে মূল রোম থাকে, রুট হেয়ার, এবং একাধিক কোষের স্তর ব্লু কালারের দেখছো। এই একাধিক কোষের স্তর হচ্ছে কর্টেক্স, এবং এটা প্যারেনকাইমা দিয়ে গঠিত, এবং এখানে তোমরা দেখছো কিছু আন্তঃকোষীয় ফাঁক আছে। এই যে প্যারেনকাইমা কোষের একে অপরের মাঝখানে কিছু ফাঁকা আছে, এটাকে কর্টেক্স বলে। এরপরের যে লেয়ারটি দেখছো কমলা রঙের, সেটা এন্ডোডার্মিস, এক স্তর বিশিষ্ট, এবং এই এন্ডোডার্মিসে একটি ক্যাসপারিয়ান স্ট্রাইপ থাকে, যেটা অভেদ্য। সুবেরিন, লিগনিন এবং মোম জাতীয় পদার্থ দিয়ে এই এন্ডোডার্মিসের কোষ প্রাচীরে এটা থাকে, এটা অভেদ্য। এই ক্যাসপারিয়ান স্ট্রাইপ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, তবে শুধু জেনে নাও যে এটা হচ্ছে অভেদ্য একটি অঞ্চল, যেটা এন্ডোডার্মিসের কোষ প্রাচীরে জমে থাকে। এরপরের যে অংশ তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এন্ডোডার্মিসের পরে পেরিসাইকল, এবং আমাদের ভাস্কুলার বান্ডলে কি কি থাকে, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম, এরপরে মাঝখানে শীট থাকে, বান্ডল শীট। এখন এই যে মূলের চিত্রটি দেখলে, আমরা মূলের পরিচিত দেখলাম, মূলের বিভিন্ন অংশের পরিচিত হলাম। এখন দেখো এই মূল মাটির নিচে থাকে, মাটিতে এই যে পানির কণাগুলো আমি দিলাম, এই পানির কণাগুলো মূল রোম দিয়ে শোষিত হয়, কারণ মূল রোম হচ্ছে পারমিয়েবল। মূল রোমের যে ঝিল্লি থাকে, সেটা দিয়ে পানি সহজেই যেতে পারে, এটা অর্ধবেদ্য। এবং সেটা কিভাবে যায়, সেটা যায় হচ্ছে তোমার অভিস্রবণ প্রক্রিয়ায়।
তাহলে মূলরোম থেকে এই যে পানিটা গেল, এই পানি দেখো তোমরা অ্যাপিডার্মিস হয়ে কর্টেক্সের যে আন্তঃকোষীয় ফাঁক সেটা দিয়ে একেবারে এন্ডোডার্মিস হয়ে জাইলেমে প্রবেশ করলো। তাহলে এটা কিন্তু সাইটোপ্লাজম দিয়ে গেল না। মূলরোমের শোষিত পানি সেটা তোমরা দেখো কোনো কোষের মধ্যে দিয়ে যাচ্ছে না। তোমরা লাল বর্ডারটা দেখো, সেটা হচ্ছে এই যে কোষের পাশে এই আমাদের যে চিহ্ন দিয়েছি কোষ প্রাচীর, সে কোষ প্রাচীরের গা ঘেঁষে এটা পানিটা প্রবাহিত হচ্ছে। কিভাবে প্রবাহিত হয় সেটা আমরা বিস্তারিত আলোচনা করব, কিন্তু এই যে কোষ প্রাচীর দিয়ে প্রবাহিত হলো এটাই হচ্ছে তোমার অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে। এখন দেখো সিমপ্লাস্টিক পাথওয়ের ক্ষেত্রে কি হয়। এই যে মূলরোম দিয়ে মাটির কণার পানিগুলো যখন মূলরোম শোষিত হলো, এরপরে দেখো তারা এই যে তিনটা সেল আমি দিলাম, এই তিনটা সেল দিয়ে একটা চ্যানেল তৈরি করে তারা জাইলেমে প্রবেশ করবে। এই তিনটা সেল দিয়ে কিভাবে যাবে? এই তিনটা সেলের সাইটোপ্লাজমের ঘনত্ব বেশি হতে হবে। কার থেকে? পার্শ্ববর্তী কোষের থেকে, নতুবা এই সাইটোপ্লাজমে এই পানি প্রবেশ করবে না। এবং তোমরা জানো সেই পানির সাথে আয়ন থাকবে। তাহলে এখন এই সাইটোপ্লাজমের যে ঘনত্ব, পার্শ্ববর্তী দুইটা সেল থেকে আয়ন এসে এই চ্যানেল কোষের ঘনত্ব বাড়িয়ে দেয়, ফলে এটার ঘনত্ব বৃদ্ধির কারণে অভিস্রবণ প্রক্রিয়া এখানে পানি ঢুকে। একইভাবে পরের কোষেও একই ঘটে। পরের কোষেও পার্শ্ববর্তী দুটি সেল থেকে আয়ন এখানে আসে, ফ্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড যাই থাকুক, সেই আয়নগুলো এসে এটার ঘনত্ব বৃদ্ধি করে এবং সেই ঘনত্ব বৃদ্ধি করে আবার অভিস্রবণ প্রক্রিয়ায় এটা সাইটোপ্লাজমে পানি প্রবেশ করে। এইভাবে মূলরোম থেকে অভিস্রবণীয় প্রক্রিয়ায় একটা থেকে আরেকটি কোষের সাইটোপ্লাজমে মধ্য দিয়ে পানি পরিবাহিত হয়ে সবশেষে কোথায় গেল? এন্ডোডার্ম, অন্তত্বকে গেল, এবং তারপরে সেখান থেকে জাইলেম এবং জাইলেমে চলে গেল। আমাদের মূল কথা হচ্ছে জাইলেমে যদি যেতে পারে, জাইলেম হচ্ছে এমন একটি নল, সেখান থেকে যে কোনো জায়গায় পানিটা সহজেই চলে যেতে পারবে। এখন আমরা যে দুটি গতিপথ বললাম তোমাদের সিলেবাসে আছে, সিমপ্লাস্ট এবং অ্যাপোপ্লাস্ট। তাহলে আমরা আগে সিমপ্লাস্ট নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। সিমপ্লাস্টের ক্ষেত্রে তোমাদের চারটা জিনিস মনে রাখতে হবে। এই যে দেখো তোমাদের চিত্রে আমি চ্যানেল দিয়ে দিয়েছি। একটি কোষের যে পাশের কোষের সাথে যে চ্যানেল দিয়ে যুক্ত থাকে সেটাকে কি বলেছিলাম? প্লাজমা ডেসমা। এখন এই সিমপ্লাস্টের ক্ষেত্রে সাইটোপ্লাজমের সাথে অন্য কোষের সাইটোপ্লাজমের চ্যানেলটাই হচ্ছে প্লাজমোডেসমা, যেখানে কোষ প্রাচীর থাকে না, ফাঁকা থাকে। কারণ কোষ প্রাচীর দিয়ে আমাদের কোনো কোষীয় বস্তু বা সলিউশন অথবা তরল বা আয়ন কিছুই প্রবেশ করতে পারে না। তাহলে এক্ষেত্রে সিমপ্লাস্ট পাথওয়েতে আমাদের পানিটা কিভাবে প্রবেশ করবে? সেক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করো। এক নম্বর যে কথাটা বলা আছে, ওয়াটার এন্টার্স দ্য সাইটোপ্লাজম থ্রু দ্য পার্শিয়ালি পারমিয়েবল মেমব্রেনস। এবার দেখো যে আমাদের যে অর্ধবেদ্য পর্দা আছে, সে অর্ধবেদ্য পর্দা দিয়ে সাইটোপ্লাজমের একটা থেকে অন্য সাইটোপ্লাজমে যেতে পারে। আরেকটা ওয়ে কি বলেছে? ওয়াটার মুভস ইনটু দ্য সেপ ইন দ্য ভ্যাকিউল থ্রু দ্য টোনোপ্লাস্ট। এই যে তোমরা ভ্যাকিউল দেখছো, ভ্যাকিউলের যে পর্দা, এই ভ্যাকিউলের পর্দাকে বলা হয় টোনোপ্লাস্ট। এই টোনোপ্লাস্টও অর্ধবেদ্য। এই টোনোপ্লাস্টের দিয়েও তারা এই কি করতে পারে? এই তোমার ওয়াটার মুভ করতে পারে। 3 নম্বর যে ওয়েটা বলেছে, ওয়াটার মে মুভ ফ্রম সেল টু সেল থ্রু দ্য প্লাজমাডেসমা। এই যে আমরা একটু আগে যে চিত্র দেখিয়েছি, এই যে কালো যে অ্যারো চিহ্ন দেখছো, এখান দিয়েই এই প্লাজমাডেসমা দিয়েই ওয়াটার মুভমেন্টটা খুব সহজে হতে পারে। এবং চতুর্থ যেটা বলেছে, ওয়াটার মে মুভ ফ্রম সেল টু সেল থ্রু অ্যাডজেসেন্ট প্লাজমা মেমব্রেন এন্ড সেল ওয়াল। এটার সাথে যে লেগে থাকে সেটা দিয়েও চলাচল করতে পারে। এখন তোমরা সিমপ্লাস্ট পাথওয়ে এটা একটু খেয়াল করো। সিমপ্লাস্ট শব্দটাকে যদি তোমরা ভাঙো, এখানে তোমরা দুটো শব্দ পাবে, একটি হচ্ছে সিম আর একটি হচ্ছে প্লাস্ট। সিম শব্দটি এসেছে টুগেদার থেকে, আর প্লাস্ট শব্দটি হচ্ছে সাইটোপ্লাজম। তার মানে সাইটোপ্লাজমে দিয়ে যে পাথওয়েটা হয়েছে সেটাই হচ্ছে সিমপ্লাস্ট পাথওয়ে। এটা মনে রাখবে।
সিমপ্লাস্ট মানে হচ্ছে টুগেদার সাইটোপ্লাজম, অনেকগুলো কোষের সাইটোপ্লাজম টুগেদার মানে একত্রিত হয়ে একটা চ্যানেল তৈরি করে, সেই গতিপথটাকে বলা হয় সিমপ্লাস্ট পাথওয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা চিত্রের দিকে খেয়াল করো, চিত্রে তোমরা দেখছো মাটির যে আন্তঃকোষীয় ফাঁক, সেই আন্তঃকোষীয় ফাঁকে তোমরা সয়েল পার্টিকলস দেখছো, ওয়াটার পার্টিকলস দেখছো, এয়ার পার্টিকলস দেখছো। এই যে এই আন্তঃকোষীয় ফাঁকের যে পানি, সেটা মূলরোম দিয়ে শোষিত হলো। সেই মূলরোম দিয়ে শোষিত পানি খুবই সহজে, মূলরোম দিয়ে শোষিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে মূলরোমের যে ঝিল্লি থাকে সেটা হচ্ছে পারমিয়েবল। পারমিয়েবল মিন্স হচ্ছে তোমার এটা ভেদ্য, এটা খুব সহজেই যেতে পারে। এখন আমাদের টার্গেট হচ্ছে মাটির পানিকে জাইলেমে প্রবেশ করানো, মাটির পানিকে মূলরোম শোষণ করে মূলের জাইলেম, যেটাকে আমরা একটা নলের মতো তৈরি করেছে, কোথায়, একেবারে মূল থেকে উদ্ভিদের শীর্ষ পর্যন্ত। এটা আমরা মুভমেন্টটা আরো পরে আলোচনা করব, কিন্তু আমরা এখন আলোচনা করব যে মাটি থেকে জাইলেম পর্যন্ত কিভাবে যায়। এরপরে আমরা পরবর্তীতে আলোচনা করব যে জাইলেম থেকে কিভাবে এটা উপরের দিকে পানিটা উঠে, এটা আমরা পরের অংশে আলোচনা করব। তাহলে আমরা এখন দেখি যে মাটি থেকে জাইলেমে প্রবেশের গতিপথ দুটো। তার একটি হচ্ছে সিমপ্লাস্ট পাথওয়ে। আমি আবারও বলি, সিমপ্লাস্ট মানে টুগেদার সাইটোপ্লাজম। সিম অর্থ হচ্ছে টুগেদার, প্লাস্ট হচ্ছে সাইটোপ্লাজম। অনেকগুলো কোষের সাইটোপ্লাজম একত্রিত হয়ে যে চ্যানেলটা তৈরি করে, সেই চ্যানেলকে আমরা বলবো সিমপ্লাস্ট পাথওয়ে বা তোমার এই সিমপ্লাস্টিক গতিপথ। তাহলে এই যে আমরা দেখছি যে উদ্ভিদের যে চিত্রটা দেখছি, সেই উদ্ভিদের নিচের অংশে কেবলমাত্র পানি শোষিত হবে, তাও আবার কি দিয়ে, মূলরোম দিয়ে। 90 more than 90% water may be absorbed through root hair। তাহলে আমাদের এই রুট হেয়ার বা মূলরোম দিয়ে যে পানিটা শোষিত হয়, মূলের থেকে মূলরোম দিয়ে পানির শোষণটা বেশি হয়। তোমরা এই যে একটা স্লাইড দেখছো, সেখানে আমরা বলেছি যে এই যে পানিটা যখন শোষিত হবে, এটা কিন্তু দুটা ভিন্ন পাথওয়ে দিয়ে পরিবাহিত হয়। তোমরা দেখো দুইটা ভিন্ন পাথওয়ে আমি চিত্র দিয়ে দেখিয়ে দিয়েছি, একটি ব্লু কালার আর একটি গ্রিন কালার। ব্লু কালারটা যদি তোমরা খেয়াল করো, তাহলে দেখবে যে একেবারে সাইটোপ্লাজম ভেদ করে কোষগুলো একটি কোষ থেকে আরেকটি কোষে গিয়েছে। এখানে কোষের লেয়ার গুলো আমি আলাদা কালার করে দিয়েছি। সাদা কোষের লেয়ারটা হচ্ছে তোমার কি কর্টেক্স, এবং ধূসর রঙের যে ঘি কালারের যে কোষ, সেটা হচ্ছে এন্ডোডার্ম। এবং এরপরে যে তোমার লাইট গ্রিন যে কালারের সেল দেখছো, সেটা হচ্ছে পেরিসাইকেল। তাহলে এই যে তোমরা দেখো একেবারে কর্টেক্স থেকে এপিডার্ম থেকে একেবারে তোমার পেরিসাইকেল জাইলেম পর্যন্ত সবগুলো কোষের এই যে ব্লু কালারের যে দেখলে, এটা সাইটোপ্লাজমের ভিতর দিয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে সিমপ্লাস্টিক পাথওয়ে। তোমরা যদি এই চিত্রটার দিকেও খেয়াল করো, তোমরা দেখো একটি মূলের প্রস্থচ্ছেদের চিত্র। তোমরা দেখো রুট হেয়ার, মূলরোম, এপিডার্মিস, এবং এপিডার্মিস হয়ে একটা চ্যানেল দেখো। আমাদের আগে লেয়ার গুলো এখানে দেওয়া আছে পাশে। এপিডার্মিস এক লেয়ার, কর্টেক্স একাধিক লেয়ারের সেল দিয়ে তৈরি, প্যারেনকাইমা সেল দিয়ে, আমি এর আগেও এটা বলেছি। এরপরে আছে আমাদের কি এন্ডোডার্মিস, ব্লু কালারের লেয়ারটা দেখছো, এবং এন্ডোডার্মিসে একটি অভেদ্য স্ট্রাইপ থাকে, যেটাকে বলা হয় কি ক্যাসপারিয়ান স্ট্রাইপ, এটা হচ্ছে অভেদ্য। এরপরে তোমার পেরিসাইকেল এবং বান্ডল, ভাস্কুলার বান্ডলের জাইলেম ফ্লোয়েম, যেটাকে আমরা স্টিলি বলি, তোমরা দেখতে পাচ্ছ। এখন তোমরা চিত্রের দিকে খেয়াল করো, এখানে দুটি পাথওয়ে দেয়া আছে। একটি পাথওয়ে হচ্ছে এখানে তোমরা যদি খেয়াল করো যে সাইটোপ্লাজম ভেদ করে মূলরোম থেকে এপিডার্মিস হয়ে কর্টেক্স হয়ে এন্ডোডার্মিস হয়ে একেবারে জাইলেমে গেল সাইটোপ্লাজম ভেদ করে। এই যে প্রত্যেকটি কোষের সাইটোপ্লাজম দিয়ে যে চ্যানেলটি তৈরি হলো, যে পাতটি তৈরি হলো,
এবং এই চ্যানেলটা একটি সাইটোপ্লাজম থেকে আরেকটি সাইটোপ্লাজমের চ্যানেলটা হচ্ছে কি দিয়ে তৈরি? প্লাজমোডেসমাটা দিয়ে তৈরি। তার মানে এই যে তোমরা যদি খেয়াল করো, এই যে এখানে চিত্রে একবারে ক্লিয়ারলি দেয়া আছে যে দেখো সেলগুলোর মধ্যে একটু ফাঁকা আছে, একেবারে সেলটা কিন্তু কোষ প্রাচীর দিয়ে আটকানো না। কোষ প্রাচীরের কোথাও কোথাও যে ফাঁকা আছে, এই যে 1 নম্বর সেল থেকে 2 নম্বর সেল যদি তোমরা দেখো, এই 1 নম্বর সেল থেকে 2 নম্বর সেলে যেতে হলে ওই ফাঁকা দিয়ে প্লাজমোডেসমাটা দিয়ে যাবে। তার মানে প্লাজমোডেসমাটা আর চ্যানেলস অফ সাইটোপ্লাজম lined by plasma membrane. These channels allow movement from cell to cell without passing through the cell wall. তার মানে এটার মধ্যে আর সেল ওয়ালের কোনো বাধা নেই, এটা একেবারে এই প্লাজমোডেসমাটা দিয়ে একটা সেল থেকে আরেকটা সেলের সাইটোপ্লাজমের মধ্যে দিয়ে পানি পরিবাহিত হতে পারবে কোথায়? একেবারে জাইলেম পর্যন্ত। তাহলে এই যে আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে এই যে তোমার ভাস্কুলার স্টিলের ইনভলভড সেল টু সেল ট্রান্সফার, এটাই হচ্ছে, এই রুটটাই হচ্ছে জীবন্ত রুট। এবং তোমরা জানো কোষপ্রাচীর হচ্ছে অজীব এবং সাইটোপ্লাজম হচ্ছে সজীব। তাহলে এই যে সাইটোপ্লাজমের মধ্যে দিয়ে যে পাথওয়েটা হয়েছে সেটাকে আমরা বলি সিমপ্লাস্টিক পাথওয়ে। এখন আমরা আলোচনা করি অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে। অ্যাপোপ্লাস্টিক পাথওয়েটা হচ্ছে, অ্যাপো শব্দের অর্থ হচ্ছে উইদাউট, আর প্লাস্টিক শব্দ আমরা বলেছি সাইটোপ্লাজম। তার মানে অ্যাপো মানে হচ্ছে উইদাউট, মানে ব্যতীত, সাইটোপ্লাজম ব্যতীত, সাইটোপ্লাজমকে এড়িয়ে যেভাবে পানি পরিবাহিত হয়ে থাকে, যে গতিপথে, যেটা সাইটোপ্লাজম দিয়ে যাবে না, সেই গতিপথটাই হচ্ছে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে। এটা তোমরা দেখে থাকবে সাধারণত ব্যাপন প্রক্রিয়ায় আমরা দেখেছি যে একটি সেল থেকে আরেকটি সেলের মাঝখানে কিছু আন্তঃকোষীয় ফাঁক থাকে। সে ফাঁকা স্থানে, অথবা তোমরা এর আগেও শুনে থাকবে যে পানির একটি তোমার শক্তি আছে, লেগে থাকার শক্তি কোনো কিছুর গায়ে। আমরা যখন গোসল করি দেখবে আমরা গা মোছা না পর্যন্ত পানির কিছু বিন্দু আমাদের শরীরে লেগে থাকে। তাহলে এই পানির এই লেগে থাকার শক্তিটাও কি কাজে লাগে? এভাবে কোষপ্রাচীরের গায়ে লেগে এরা ধীরে ধীরে ব্যাপন প্রক্রিয়ায় অগ্রসর হয়ে একটা চ্যানেল দিয়ে চলে যায়। এই গতিপথটাকে আমরা বলি অ্যাপোপ্লাস্ট পাথওয়ে। তাহলে এই যে অ্যাপোপ্লাস্ট পাথওয়েতে আমরা বলেছি এটা হচ্ছে নন লিভিং, মানে এটা কোষ প্রাচীর দিয়ে যাচ্ছে। কোষ প্রাচীর হচ্ছে কি, তোমরা চিত্রের মধ্যে খেয়াল করে দেখো, কোষ প্রাচীরের এটা শুধুমাত্র কোষ প্রাচীর দিয়ে যাবে এবং কোষ প্রাচীর অবশ্যই অজীব অংশ। এই যে সবুজ যে পাথওয়েটা তোমরা দেখছো গ্রিন কালারের, এখানে দেখো কোন কোষের সাইটোপ্লাজম কিন্তু ভেদ করে নেই। এখানে আমাদের সেই আগের চিত্রটাই আছে, 3টি লেয়ার দেয়া আছে। 3টি লেয়ার যদি তোমরা খেয়াল করো, সাদা লেয়ারটি আমরা বলেছিলাম কর্টেক্স, ঘি কালারের লেয়ারটি আমরা বলেছিলাম এন্ডোডার্ম, এবং লাইট ব্লু কালারটা বলেছিলাম আমরা পেরিসাইকেল। তাহলে এই যে কর্টেক্স থেকে তোমার কর্টেক্সের সেলগুলোর গা বেয়ে কোষ প্রাচীর হয়ে মূলরোম দিয়ে যে পানিটা শোষিত হবে, সেটা ওই কর্টেক্সের সেলগুলোর গা বেয়ে চলে গেল এন্ডোডার্মের সেলে, এন্ডোডার্মের সেলের গা বেয়ে চলে গেল পেরিসাইকেল পর্যন্ত। কিন্তু সেখানে দেখো যে বাধা পেল কোথায়? ক্যাসপেরিয়ান স্ট্রাইপে। এই যে ক্যাসপেরিয়ান স্ট্রাইপ ব্লু কালারের মধ্যে একটা গাঢ় ব্লু দেখছো, লাইট গ্রিনের মধ্যে তোমরা একটা ডিপ গ্রিন দেখছো, ক্যাসপেরিয়ান স্ট্রাইপ। এরপরে কিন্তু আর এই অ্যাপোপ্লাস্ট গতিপথটা থেমে যায়, অ্যাপোপ্লাস্ট আর যেতে পারে না, কারণ ওর কাজ ছিল যে কোষ প্রাচীর দিয়ে চলাচল করা। কিন্তু কোষ প্রাচীরকে আবার অবৈধ করে ফেললো কে? আরেকটা লেয়ার, ক্যাসপেরিয়ান স্ট্রাইপ, যেটা সুবেরিন, লিগনিন, ওয়াক্স ইত্যাদি দিয়ে তৈরি। ফলে এই যে তোমরা দেখছো এখানে যে ক্যাসপেরিয়ান স্ট্রাইপটা একটু খয়েরি কালার, হালকা খয়েরি কালারের, গোলাপি কালারের, এই ক্যাসপেরিয়ান স্ট্রাইপ পর্যন্তই সে আসতে পারে। এরপরে কিন্তু তাকে আবার সেই সিমপ্লাস্ট পথেই যেতে হবে যদি এটা পার হতে হয়, কারণ এরপরে আর সে অন্য কোনো ইসে মানে কোষের কোষ প্রাচীরের
আন্তঃকোষীয় ফাঁকে ঢুকতে পারবে না। তাহলে কি মনে রাখতে হবে? এই বিষয়ে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে একটা ইন্টারাপশন হচ্ছে, ইট ইজ ইন্টারাপ্টেড বাই দ্য প্রেজেন্স অফ ক্যাসপারিয়ান স্ট্রাইপস ইন দ্য ওয়ালস অফ এন্ডোডার্মাল সেল। তাহলে এই পথটা কোন পর্যন্ত? মূলরোম থেকে এন্ডোডার্মিস পর্যন্ত। এই এন্ডোডার্মিসের বাইরের গায়ে ভিতরের গায়ে সুবেরিন লিগনিন জমা হয়ে ক্যাসপারিয়ান ওয়াল তৈরি করলো। সেই ক্যাসপারিয়ান ওয়ালটা কি করবে? অবেদ্য, সে এই গতিপথকে এখানেই থামিয়ে দিবে, ফলে এটা এখানেই শেষ। তাহলে সিমপ্লাস্টিকটা তোমরা দেখলে, এই যে একটি উদ্ভিদে একই সাথে সিমপ্লাস্টও চলবে, একই সাথে অ্যাপোপ্লাস্টও চলবে। এবং তোমরা জানো যে বান্ডলসিতে অনেকগুলো জাইলেম থাকবে, অনেকগুলো ফ্লোয়েম থাকবে। তো সেই জাইলেম এবং ফ্লোয়েমে একটা মূলরোম তো থাকে না, অনেকগুলো মূলরোম থাকে। তো কোন কোন মূলরোম তার ভেদ্যতা বা তার যে অভিস্রবণীয় চাপ, সেটা দিয়ে সে সিমপ্লাস্ট পথে যাবে। আবার যেটা অভিস্রবণীয় চাপ তৈরি করতে পারেনি, সেটা হচ্ছে ব্যাপন আকারে যাবে। তো অভিস্রবণীয় চাপ তৈরি করতে তোমরা জানো যে শক্তির প্রয়োজন হয়, তার মানে সিমপ্লাস্টে শক্তির প্রয়োজন হবে, আর অ্যাপোপ্লাস্টে কোনো শক্তির প্রয়োজন হবে না। তাহলে অ্যাপোপ্লাস্টে আমরা কি বলেছি? অ্যাপোপ্লাস্ট দুটো শব্দ, একটি হচ্ছে অ্যাপো যেটা হচ্ছে উইদাউট, আর একটি হচ্ছে প্লাস্টিক যেটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে অ্যাপোপ্লাস্টের সংজ্ঞা যদি তোমরা দিতে চাও, সেটা হচ্ছে যে মূলের কোষের আন্তঃকোষীয় ফাঁকের মধ্যে দিয়ে সাইটোপ্লাজম এড়িয়ে পার্শ্বীয়ভাবে আয়ন পরিবাহিত হলে সেই আয়ন পরিবহনের গতিপথকে আমরা বলবো অ্যাপোপ্লাস্টিক গতিপথ বা অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। আমরা আরো ক্লিয়ারলি যদি দুটোর তুলনা করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে দুটোর মধ্যে পার্থক্য কি। তোমরা আবার চিত্রটাও খেয়াল করো নিচের, এবং আমার যে লেখা আছে সেটাও তোমরা পার্থক্যটা খেয়াল করো। তাহলে প্রথমে খেয়াল করো সিমপ্লাস্টিক গতিপথ কি। এই যে তোমাদের যে লাল রঙের যে একটা আমরা চিত্র মধ্যে লাল রঙের একটা গতিপথ দেখিয়েছি, এটাকে দেখো একটি সিমপ্লাস্টিক গতিপথ যেটা জাইলেম পর্যন্ত গিয়েছে। সেটা কি? উদ্ভিদের মূলরোম দ্বারা শোষিত আয়ন পার্শ্বীয়ভাবে সাইটোপ্লাজমের মধ্যে দিয়ে যে পথে পরিবাহিত হয় তাকে সিমপ্লাস্টিক গতিপথ বলে। আচ্ছা, আর অ্যাপোপ্লাস্টিক গতিপথ হচ্ছে মূলরোম দিয়ে শোষিত আয়ন আন্তঃকোষীয় ফাঁকের মধ্যে দিয়ে সাইটোপ্লাজম এড়িয়ে, সাইটোপ্লাজমের মধ্যে দিয়ে নয়, এটা সাইটোপ্লাজম ব্যতীত পার্শ্বীয়ভাবে কোষপ্রাচীর দিয়ে পরিবাহিত হলে সে গতিপথকে বলা হবে অ্যাপোপ্লাস্টিক গতিপথ। আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের মনে রাখতে হবে, সিমপ্লাস্টিক গতিপথে বিপাকীয় শক্তির প্রয়োজন আছে, আর অ্যাপোপ্লাস্টিক গতিপথে বিপাকীয় শক্তির প্রয়োজন নেই। সিমপ্লাস্টিক গতিপথে বিপাকীয় শক্তির প্রয়োজন আছে কেন? তোমরা খেয়াল করে দেখবে সিমপ্লাস্টিক গতিপথে পার্শ্বীয় কোষ থেকে চ্যানেল কোষে, যে কোষ দিয়ে মূলরোম থেকে যে কোষগুলো একটা চ্যানেল তৈরি করে জাইলেম পর্যন্ত সাইটোপ্লাজম দিয়ে আয়ন পরিবহন করে থাকে, সেই কোষগুলোতে পার্শ্বীয় কোষগুলো আয়ন পরিবহন করে তার কি করতে হবে? তার ঘনত্ব বাড়াতে হবে। তার ঘনত্ব বাড়ানো এমনি এমনি ঘনত্ব বাড়বে না, এমনি এমনি ঘনত্ব বাড়বে না, ফলে তাকে বিপাকীয় শক্তি ব্যয় করতে হবে। এই যে বিপাকীয় শক্তি সে ব্যয় করবে, তার মানে এটিপি ব্যয় করবে, ফলে এই কারণে তার ওই কোষের রসের ঘনত্ব বৃদ্ধি পাবে, ফলে অভিস্রবণীয় প্রক্রিয়ায় পার্শ্ববর্তী কোষ থেকে রস এই কোষে পরিবহন করবে, আবার তার থেকে পাশের কোষে আবার তার ঘনত্ব আরো বেশি হতে হবে। তখন এভাবে পর্যায়ক্রমে ঘনত্ব বাড়াতে হলে তোমার এর পার্শ্ববর্তী কোষগুলোকে কি দিতে হবে? আয়ন সাপ্লাই করতে হবে। এবং এই আয়ন সাপ্লাইয়ের জন্যই তোমরা দেখেছো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমেও দেখেছো, বা আমরা যে আয়ন পরিবহন দেখিয়েছি বাহক মতাবত, সেখানে সক্রিয় যে পরিশোষণ দেখেছো, আয়ন সাপ্লাইটা আসলে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়। আর
অ্যাপোপ্লাস্টিক যে গতিপথ, এখানে কিন্তু এটা ব্যাপন প্রক্রিয়ায় হয়, ফলে এটা দেখা যায় যে এটাতে আলাদা কোনো প্রয়োজন নেই। পানি যেভাবে গড়িয়ে গড়িয়ে যায়, পানির যে তোমার সঞ্চালন শক্তি এটা দিয়েই সে যায়। তবে এই অ্যাপোপ্লাস্টিক গতিপথ দ্বারা আয়ন পরিবহনের পরিমাণ খুবই কম, সেটা মাত্র 10 থেকে 20%। আর সিমপ্লাস্টিক গতিপথ দিয়ে আয়ন পরিবহনের মাত্রা হচ্ছে খুবই বেশি, সেটা হচ্ছে 80 থেকে 90 ভাগ। এই যে আয়ন পরিবহন নিয়ে আলোচনা করলাম, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। কারণ আয়ন মাটি থেকে এই যে উদ্ভিদ যে গ্রহণ করছে, এটা কেন করছে, কি কারণে করছে, এটা না করলে কি হবে, এটার বিকল্প কি, এটারও আমরা আমাদের আরেকটি ক্লাস আছে। ফলে এই ক্লাসটি তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে আমরা যদি আরো একটু বলতে চাই যে অ্যাপোপ্লাস্ট কোষপ্রাচীর এবং আন্তঃকোষীয় ফাঁক রয়েছে এই গতিপথে। অ্যাপোপ্লাস্টের যে গতিপথ সেটা হচ্ছে কোষপ্রাচীর এবং আন্তঃকোষীয় ফাঁকে থাকবে। আর সিমপ্লাস্টে হচ্ছে তোমার প্রোটোপ্লাজমের যে তোমার সাইটোপ্লাজম আছে, তারপর প্রোটোপ্লাজমের মধ্যে ভ্যাকিউল আছে, কোষগহ্বর আছে, টোনোপ্লাস্ট আছে, এগুলোর মাধ্যমে এটা যাবে, আমরা আগেও আলোচনা করেছি। অ্যাপোপ্লাস্ট দিয়ে যে তৈরি হয় পথ, সেটাকে আমরা অ্যাপোপ্লাস্টিক গতিপথ বলবো, আর সিমপ্লাস্টের গতিপথকে সিমপ্লাস্টিক বলবো। তবে একটা কথা তোমাদের মনে রাখতে হবে, অ্যাপোপ্লাস্টিক পথটি কিন্তু সিমপ্লাস্টিক গতিপথের চেয়ে দ্রুত। কারণ অ্যাপোপ্লাস্টিক পথে অপেক্ষা করতে হয় না যে পার্শ্ববর্তী কোষ কখন তার অভিস্রবণীয় চাপ বৃদ্ধি পাবে, কখন তার ঘনত্ব বৃদ্ধি পাবে, কখন তার আয়নের সার্কুলেশন বাড়বে। তো ফলে এটা একটু স্লো কম্পেয়ার টু অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে। এরপরে আমরা যদি আরেকটু দেখি যে ক্যাসপেরিয়ান স্ট্রাইপ বা ক্যাসপেরিয়ান ফিতা, যেটা আমরা বলেছিলাম এন্ডোডার্মিস সেলের, এটা কিভাবে থাকে এন্ডোডার্মিস সেলে, এটা সুবেরিন, লিগনিন বা ওয়াক্স বা মোম জাতীয় পদার্থ দিয়ে একটি অবেদ্য অঞ্চল তৈরি করে। তোমরা যদি চিত্রে দেখো, এই চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে ক্যাসপেরিয়ান স্ট্রাইপ ওয়াটারপ্রুফ ব্যান্ড একটা তৈরি করেছে। সেটা জার্মান বিজ্ঞানী ক্যাসপারিয়ানের নাম অনুসারে তিনি দেখিয়েছেন যে অন্তত্বকের মানে এন্ডোডার্মিস কোষগুলোতে, সেলগুলোতে পার্শ্ব এবং ভিতরের প্রাচীরে সুবেরিন, লিগনিন ইত্যাদি সঞ্চিত হবার ফলে এটা পানি অবেদ্য একটা বেষ্টনী তৈরি হয়, যা অনেকটা ফিতার মতো। একেই ক্যাসপারিয়ান ফিতা অথবা ইংলিশে ক্যাসপারিয়ান স্ট্রাইপ বলে। তোমরা যদি সংজ্ঞা দিতে চাও এখান থেকে এভাবে লিখলেও হবে। ক্যাসপারিয়ান ফিতা কোষপ্রাচীরের পরিবর্তে সজীব প্রোটোপ্লাজমের ভিতর দিয়ে স্টিলিতে পানি এবং আয়ন প্রবেশটা নিশ্চিত করে। কারণ তোমরা দেখেছো যে অ্যাপোপ্লাস্ট কোন পর্যন্ত, অ্যাপোপ্লাস্ট কিন্তু ওই এন্ডোডার্ম পর্যন্ত আসে। তাহলে এই এন্ডোডার্ম পর্যন্ত অ্যাপোপ্লাস্ট আসার পরে এরপরে তাকে আর এই কোষপ্রাচীর ভেদ করতে পারে না, বা কোষপ্রাচীরের গা বেয়ে সে আর পার্শ্ববর্তী কোষের প্রাচীরে যেতে পারে না। ফলে তখন কি নিশ্চিত করতে হবে যে হ্যাঁ, এখন তোমাকে যদি আরো ভিতরের দিকে যেতে হয়, এন্ডোডার্ম ভেদ করতে হয়, এন্ডোডার্ম ভেদ করে যদি তুমি ভাস্কুলার বান্ডলে যেতে চাও, জাইলেমে যেতে চাও, তাহলে তোমাকে ওই সিমপ্লাস্টিক পাথওয়ে অথবা প্রোটোপ্লাজমের ভিতর দিয়েই যেতে হবে। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবার তোমরা এতক্ষণ যে আলোচনা শুনলে যে কিভাবে আমাদের এই মূলরোম দিয়ে জাইলেমে পানি প্রবেশ করে, এতক্ষণ আমরা এটা দেখলাম দুটো গতিপথে, যে মূলরোম দিয়ে দুটি পথে গতিপথে জাইলেম প্রবেশ করে। এখন এই যে জাইলেমে, মূলের জাইলেমে পানি প্রবেশ করলো, এই পানি কিভাবে একেবারে উদ্ভিদের শীর্ষ পাতায় পর্যন্ত, একেবারে মগ ডালে, উঁচু সর্বোচ্চ যে ডাল, সেই ডালের যে একেবারে
সবচেয়ে উঁচু যে পাতা, সেই পাতার কোষে কিভাবে এই পানিটি পৌঁছবে। আপওয়ার্ড মুভমেন্ট অফ ওয়াটার ইন প্ল্যান্ট, এটা তোমাদের সিলেবাসের একটি অংশ। এটা দুটো মেকানিজমে হয়। একটি তোমরা চিত্র দেখছো যেটা হচ্ছে রুট প্রেসার, আর একটি তোমরা দেখছো যে ট্রান্সপাইরেশন বা প্রশোধন। প্রথম চিত্রটায় তোমরা দেখছো যে রুট প্রেসার, যেটা হচ্ছে যে আমরা জানি যে এটা একটি অবিশ্রবণীয় চাপ থাকে। when water is drawn into root by osmosis, a pressure is created called root pressure. এই যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম যে মূলের কোষগুলোতে সক্রিয়ভাবে বা বিপাকীয় শক্তি খরচ করে একটা অসমোসিস প্রেসার তৈরি করে, এই যে মূলের সেলগুলো একেবারে এপিডার্মিস সেল থেকে কর্টেক্স পর্যন্ত এবং অন্যান্য সেলে যে অসমোসিস প্রেসার তৈরি হলো এবং সেটার জন্য যে বিপাকীয় শক্তি ব্যয় করলো, সেটা যে রুট একটা প্রেসার তৈরি করে এবং যার ফলে মূলরোম দিয়ে পানিটা ভিতরের দিকে প্রবেশ করে, এটাই হচ্ছে রুট প্রেসার। এই রুট প্রেসারটা ক্রমাগত থাকে, যে পরবর্তী সেলে দেওয়ার জন্য। আর দ্বিতীয়টা দেখো যে দ্বিতীয় ছবিটা দেখো যে প্রশোধন। পাতায় যখন প্রশোধন হয় তখন কিন্তু এই পাতার দিয়ে পানি বের হয়ে যায়। উদ্ভিদের শোষিত পানির প্রায় 80 থেকে 90% পানি প্রশোধন আকারে বের হয়ে যায়। এই প্রশোধন আকারে পানি বের হয়ে যায় দেখেই বৃষ্টিপাত হয়, বনাঞ্চলের গাছপালা থাকলে পরিবেশ ঠান্ডা থাকে, এই শুধুমাত্র প্রশোধনের কারণে। তাহলে এই যে পানি যে বের হয়ে গেল, এই পানি বের হয়ে গেলে একটা চাপ সৃষ্টি হয়। হ্যাঁ, সেই চাপটা কিভাবে সেই চাপের কারণেই তাহলে এই দুটোর কারণেই আমাদের কি হচ্ছে যে পানি উপরে ওঠে। তাহলে আমরা একটু দেখি যে কিভাবে পানিটা উপরের দিকে পাতা পর্যন্ত যায়। তাহলে তোমরা যদি খেয়াল করো যে পাতায় কিভাবে পানি পৌঁছে, এই যে তোমরা একটি চিত্র দেখছো, 3D চিত্র, এটা মূলরোমের বিভিন্ন মূল এবং মূলের যে শাখা প্রশাখা দেখছো, এগুলো হচ্ছে রোম। এই মূলরোমের কাজ হচ্ছে মাটির আন্তঃকোষীয় ফাঁক থেকে পানি শোষণ করা। এটা হচ্ছে মাটির নিচের অংশ তোমরা দেখছো। এখন উদ্ভিদের উপরের কোনো অংশ পানি কিন্তু শোষণ করতে পারে না, তাহলে পানি শোষণের একমাত্র অঙ্গ হচ্ছে মূল। আর উদ্ভিদের উপরে যে কাণ্ড, পাতা, ডালপালা যা কিছু আছে সবকিছুই হচ্ছে এই মূলের শোষিত পানি দিয়ে তারা কাজ চালাবে। তাহলে এই যে একটা বড় সুউচ্চ কাষ্ঠল বৃক্ষ তোমরা দেখছো, এই যে বৃক্ষ, এই যে মূল দিয়ে শোষিত পানি, এই বৃক্ষের কাণ্ডের প্রতিটি সেলের থেকে শুরু করে ধীরে ধীরে উপরে গিয়ে একেবারে শীর্ষ যে পাতার যে সেল, সেটাই যে যাবে, সেটা যাওয়ার জন্য সে একটা চ্যানেল তৈরি করে, যে চ্যানেলটা হচ্ছে কি জাইলেম। জাইলেমের সেলগুলো নলের মতো এবং সেই নল একটা আরেকটার সাথে লেগে থাকে। তোমরা দেখো এই নল দিয়ে পানির কণা কিভাবে উপরের দিকে যাচ্ছে। এই যে নল দিয়ে পানির কণা উপরের দিকে যাচ্ছে, এই নল সব জায়গায় সমান না, এই নল এক এক জায়গায় এক এক রকম। এই নল থেকে আবার দেখো তোমরা অন্যান্য ছোটখাটো পার্শ্ববর্তী কোষেও যাওয়ার জন্য আরো নল থাকবে, এবং এই নল কাণ্ডে যেরকম থাকবে, মূলে যেমন থাকবে, পাতায় কিন্তু তেমন থাকবে না। কাণ্ডে থাকবে একরকম, মূলে থাকবে একরকম এবং পাতায় থাকবে আরেক রকম। এইভাবে যখন পাতার সেলে পানি প্রবেশ করবে, তখন আবার এই পানি পাতায় সেলের অতিরিক্ত পানিগুলো এই যে তোমরা পত্ররন্ধ্র দেখছো, এই পত্ররন্ধ্র দিয়ে তারা বের করে দেয়। এই পত্ররন্ধ্র দিয়ে 80 থেকে 90% পানি বের করে দিল। ফলে এই উদ্ভিদের
প্রশোধনের পানি থেকেই কিন্তু বাষ্প আকারে পানি বের হয়ে মেঘ তৈরি করে, ফলে আমরা বৃষ্টি পাই বা এই গাছপালা আমাদের পৃথিবীকে ঠান্ডা রাখে। এটারও একটা গুরুত্ব আছে প্রশোধনে। এবং তোমরা যদি দেখো যে কিভাবে এই পানির সাথে আমাদের যে মিনারেল, আমরা যে খনিজ পুষ্টি, এটা কিভাবে যায়, এটা যদি তোমরা খেয়াল করো, তোমরা দেখবে যে অনেক ধরনের উদ্ভিদ আছে। তোমরা ক্যাকটাস দেখো, ক্যাকটাসে তো আসলে পাতা নেই, পাতা কণ্টকে পরিণত হয়েছে, তাহলে তার জাইলেম কেমন হবে। তারপর তোমরা যদি কাস্টল উদ্ভিদ দেখো, তোমরা যদি বিরুৎ দেখো, তোমরা যদি হার্ব জাতীয় উদ্ভিদ দেখো, তাই না, ঘাস জাতীয় উদ্ভিদ দেখো, তাহলে এক একজনের জাইলেম এক এক। তাহলে এই যে তোমরা ভাস্কুলার বান্ডলের চিত্রটি দেখছো, এখানে কিন্তু দুটা আছে। একটা হচ্ছে জাইলেম ফ্লেম, তোমরা অ্যারো চিহ্ন যদি দেখো, জাইলেম উপরের দিকে অ্যারো চিহ্ন, মানে মূল থেকে উপরের দিকে পানি দিচ্ছে, আর ফ্লোয়েম হচ্ছে নিচের দিকে, তার মানে হচ্ছে ফ্লোয়েম পাতা থেকে যে খাদ্য তৈরি হয় সেগুলো তারা পরিবহন করছে। এই যে জাইলেম এবং ফ্লোয়েম একে অপরের সাথে পানি এবং খাদ্য পরিবহনে ব্যস্ত, মানে এরা হচ্ছে পরিবহন কলা। এই মূল থেকে পানি পাতায় নিয়ে যাবে জাইলেম, এবং সেটা কি করবে, সেটা খাদ্য তৈরিতে ব্যবহৃত হবে। একইভাবে পাতায় যে খাদ্য তৈরি হবে, সেই খাদ্য আবার এই পাতার থেকে ফ্লোয়েমও এরকম নলের মতোই, একেবারে নলের মতো, সেটা একবার মূল পর্যন্ত গিয়েছে। তোমরা যদি পাশের চিত্রে সবুজ রঙের অ্যারো দেখো, যে মূল থেকে কিভাবে গেল পাতায়, সে পাথরটা তোমরা দেখলে। আবার বাসায়ও তোমরা ইচ্ছা করলে এক্সপেরিমেন্ট করতে পারো। যে কোনো যদি তোমরা একটি, যেমন ধরে নাও যে আমরা টিউবরোজ বা রজনীগন্ধার কথা যদি আমরা বলি, সেটাকে যদি তোমরা বাসায় পানিতে ভিজিয়ে রাখো, তাহলে কিন্তু দেখবে যে এটা এক সময় কি করে ফেলছে, যে পানি শোষণ করে নিয়েছে। এটা তোমরা পানির লেয়ার দিয়ে মাপতে পারবে। যদি এটা বিকারের পানির লেয়ারে তোমরা মাপো, তাহলে দেখবে যে সে কিছু পানি শোষণ করে নিয়েছে। তার মানে যে তার ইভাপোরেশন হয়েছে, সে পানি শোষণ করে নিয়েছে। মূল ছাড়াও সে কোনো না কোনো ভাবে তার সেলে কিভাবে অভিস্রবণ প্রক্রিয়ায় পানিগুলোকে শোষণ করে সে উপরের দিকে পৌঁছে দিয়েছে, এবং সেখান থেকে কি হয়েছে, বাষ্পাকারে পানি বের হয়ে গিয়েছে, আবার সে পানি শোষণ করেছে, এইভাবে হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে কিভাবে তাহলে এই যে জাইলেম টিস্যু এটা নিচ্ছে। তোমরা একটু আগে আমরা বলেছি যে প্রশোধনের কথা বলেছি, যে প্রশোধন পাতার স্টোমাটা দিয়ে প্রচুর পানি হারিয়ে ফেলে উদ্ভিদ। প্ল্যান্ট লস ওয়াটার ইন ট্রান্সপারেশন, ফলে এতে একটা চাপ সৃষ্টি হয়, একটা শূন্যতা সৃষ্টি হয়। তোমরা জানো যে পানি যখন পানির নলে শূন্যতা সৃষ্টি হবে, তখন একটা টান অনুভব করে। এই টান থেকেই কিন্তু তখন এই পানিটা উপরের দিকে উঠে। এটার জন্য তোমরা একটা উদাহরণ দিতে পারো, আমরা যখন স্ট্র দিয়ে কোনো তরল পদার্থ টানি, তখন আমরা কি করি, স্ট্রটা কিন্তু দিয়ে আমরা নিচ থেকে উপরের দিকে টানি। সেটা কিভাবে, একটা টান যখন আমরা দেই, তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, যদি ওখানে একটা বাতাসের একটা চাপ থাকে, তাহলেই কেবলমাত্র পানিটা উপরের দিকে আসবে, নয়তো এটা আর আসবে না। তো এইভাবেই তোমার জাইলেম একেবারে পাতা পর্যন্ত পানি পরিবহন করে। আশা করি আমরা মূলরোম থেকে মূলের জাইলেমে এবং জাইলেম থেকে পাতা পর্যন্ত পরিবহন তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমরা এই গতিপথটা ভালো মতো পড়বে, এবং এতক্ষণ ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ভালো থাকবে, এবং পরের ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।